সাদ্দাম, শেখ হাসিনা যে 24 ঘন্টাকে ইন্টারভিউ দিয়েছেন, আশা করি আপনি দেখেছেন। সেখানে শেখ হাসিনা বেশ কিছু কথা বলেছেন। আপনারা কি আলাদা করে কোনো স্ট্র্যাটেজি নেওয়ার কথা কোনো কিছু চিন্তা ভাবনা করেছেন? কারণ আপনাদের অনেক রকমের ক্যাম্পেইন আমরা দেখতে পাচ্ছি। আমাদের ক্যাম্পেইন এখন ভোট বয়কটকে কেন্দ্র করে, ভোট বর্জনকে কেন্দ্র করে। মানুষ যেন এই ভুয়া ভোটের অংশীদার না হয়, মানুষ যেন প্রহসনের ভোট দিতে না যায়, মানুষ যেন জাল ভোটের অংশীদার না হয়, সেটাই হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য। এবং আমরা কিন্তু আমাদের আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেই জায়গাটাতেই ফোকাস করছেন। তিনি জনগণের রাজনৈতিক অংশগ্রহণ, জনগণের গণতান্ত্রিক সচেতনতা এবং জনগণের অধিকার বুঝে নেওয়ার জন্য একটা কর্মসূচি, সেই দিকেই কিন্তু আওয়ামী লীগ ধাবিত হচ্ছে। এবং বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে রোডম্যাপটি দিয়েছেন, এটি আসলে শুধুমাত্র আওয়ামী লীগের রোডম্যাপ নয়, এটি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের রোডম্যাপ। এটি শুধুমাত্র আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের জন্য সেফগার্ড নয়, এটা আসলে বাংলাদেশের মানুষের স্ট্যাবিলিটির জন্য একটা লাইফলাইন। এবং এখানে কিন্তু একটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যে পরিবর্তিত পরিস্থিতি, সেটিকে বিবেচনা নিয়েই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যদি আমরা দেখি, যে যখন 2014 সালের নির্বাচন এবং পরবর্তী নির্বাচনগুলোতে যখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য এটা নির্বাচনটা উন্মুক্ত ছিল, সবার অংশগ্রহণ করার সুযোগ ছিল, সেই সময়েও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ না করে বিএনপি জামায়াত তারা বাংলাদেশের মানুষের উপরে অগ্নিসন্ত্রাস চালিয়েছিল, গোটা দেশকে বার্ন ইউনিটে পরিণত করেছিল, সহস্রাধিক মানুষ কিন্তু অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিল। আজকেও অসংখ্য মানুষ সেই অগ্নিসন্ত্রাসের শিকার হয়ে তারা এখনও আহত হয়ে কাতরাচ্ছে। বিপরীতে আজকে যখন একটা আওয়ামী লীগের উপরে নির্যাতন নিষ্পেষণ চালানো হচ্ছে, ক্যাঙ্গারু কোর্টে ট্রায়াল দেওয়া হচ্ছে, রাষ্ট্রযন্ত্র নিজেই $মিলিয়ন ব্যয় করে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, সেই সময়েও কিন্তু শেখ হাসিনা একটা গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ এবং গণমুখী রাজনৈতিক কর্মসূচি দিয়েছেন যে বয়কট করতে হবে, বর্জন করতে হবে, মানুষ এই প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করবে না। এবং রাজনৈতিক দল হিসেবে একটা দলের অন্যতম গুণ হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি কিংবা অ্যাডাপ্টেবিলিটি। আজকে দেখুন যে নিরপেক্ষ সরকারের ধারণা, নিরপেক্ষ সরকারের অধীনে একটা অংশগ্রহণমূলক নির্বাচন, এটা কিন্তু আওয়ামী লীগ দেখিয়েছে, শেখ হাসিনা দেখিয়েছে। এবং আমরা মনে করি যে এটিই বাংলাদেশের সত্যিকারের বিদ্যমান রাজনৈতিক সংকটের সমাধান। এবং একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশে কিন্তু এটা আজ হোক কাল হোক হতেই হবে। নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচনই আসলে বৈধতা পাবে না, এবং সেটা বাংলাদেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা তৈরি করবে না। যে কারণে যে নির্বাচনটা হতে যাচ্ছে, এটা আসলে যে অবৈধ ক্ষমতা, এই অবৈধ ক্ষমতার লাইসেন্স রিনিউ করা, এটি আসলে ডেমোক্রেটিক ট্রানজিশন নয়। হ্যাঁ বলার অধিকার যেরকম মানুষের রয়েছে, না বলার অধিকারও মানুষের রয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নিজেই যদি সেই হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালায়, সেটাকে কি কোনোভাবে গণতান্ত্রিক বলা যায়? এক। দুই, কখনো কোনো উপদেষ্টারা এইভাবে প্রচার চালাতে পারেন? মানে নির্বাচন কমিশনের আপনাদের ওখানে তাহলে নিয়মটা কি? এটা কি নির্বাচনী বিধিভঙ্গ নয়? হ্যাঁ না ভোট নয়, এটা আসলে হা হা ভোট। এটা মানুষের যদি ফেসবুকের মতো রিয়্যাক্ট করার সুযোগ থাকতো, মানুষ আসলে এটাই রিয়্যাক্ট করতো। আসলে এই গণভোট আসলে বাংলাদেশের মানুষের সঙ্গে গণতামাশা, এবং এই গণভোট এবং নির্বাচন কোনোটি নিয়েই বাংলাদেশের মানুষের আসলে কোনো ধরনের আগ্রহ নেই। এবং বাংলাদেশের মানুষ এটিকে সম্পূর্ণভাবে বেআইনি মনে করে, অগণতান্ত্রিক মনে করে, অসাংবিধানিক মনে করে, এবং এটি কোনো প্রক্রিয়া মনে করে না। কারণ যে বিষয়গুলো এটির সঙ্গে জড়িত আছে, প্রথমত বাংলাদেশের বিদ্যমান সংবিধানে, যেই সংবিধানের অধীনে এমনকি দখলদারেরা পর্যন্ত শপথ নিয়েছে, সেই সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন করতে হয়। সংবিধান অবশ্যই পরিবর্তনযোগ্য, সেখানে যে কোনো সময় পরিবর্তন করা যেতে পারে প্রয়োজন অনুসারে, মানুষের এবং জনগণের প্রয়োজন অনুসারে। কিন্তু বাংলাদেশের বিদ্যমান সংবিধানে সেই নিয়মটি আসলে নেই গণভোটের। আর যেটি বিষয় সেটি হচ্ছে যে গণভোটের যে এমসিকিউটি আসলে বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরা হয়েছে, এটা আসলে এক ধরনের হাস্যকর, এটা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা, এবং এটি কোনোভাবেই কোনো দৃষ্টিকোণ থেকে, কোনো দৃষ্টিভঙ্গি থেকে এটিকে আসলে বৈধতা দেওয়ার সুযোগ নেই। কারণ অনেকগুলো প্রশ্ন জনগণের সামনে ছুড়ে দেওয়া হয়েছে এবং উত্তর দিতে বলা হচ্ছে যে হ্যাঁ বা এবং নায়ের মধ্য দিয়ে। এবং আমরা যেটি বারবার বলেছি যে জনগণ হয়তো
6টি বিষয়ে মতামত প্রকাশ করে, 4টি বিষয়ে হয়তো ভিন্নমত প্রকাশ করে, কিন্তু তার ভিন্নমত প্রকাশ করা কিংবা সহমত প্রকাশ করা এটির সঙ্গে আসলে তার উত্তরের কোনো সম্পর্ক নেই। কারণ হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে তার না যে মতামতটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক হ্যাঁ হয়ে যাবে, এই না ভোটের কারণে তার যে হ্যাঁটি রয়েছে সেটা কিন্তু অটোমেটিক না হয়ে যাবে। তো এটি আরেকটি হচ্ছে যে এই দখলদার সরকার কিন্তু যখন আপনি একটা গণভোটের আয়োজন করছেন, আমাদের গণভোট মানে কিন্তু এক ধরনের পলিসি লেভেলের ডিসকাশন গ্রহণ করা, যেই বিষয়ে একটা রাষ্ট্রের বা একটা সরকারের জনমতে বিভক্তি আছে এবং রাষ্ট্রের দুটো বিকল্প আছে, দুটো বিকল্পের মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়া যায়। সেই ক্ষেত্রে গণভোটের অনেক দেশে এই ধরনের বিধি ব্যবস্থা থাকে বা থাকতে পারে, কিন্তু আমাদের এখানে সরকার কিন্তু নিজেই প্রচারক, সরকার নিজেই কিন্তু একটা পক্ষ অবলম্বন করে আছে। সরকারি কর্মকর্তা কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সেনাবাহিনীর সদস্য, বিচারপতি, নির্বাচন কমিশনের কর্মকর্তা সবাইকে কিন্তু বাধ্যতামূলক হ্যাঁ ভোট দিতে বলা হচ্ছে, হ্যাঁ ভোটের প্রচারণা করা হচ্ছে। হ্যাঁ ভোটের সমস্ত দায় দায়িত্ব আসলে সরকার নিজেরাই নিয়ে বসে আছে এবং সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট হয়ে বলা আছে যে যারা না ভোট দেবে তারা যেন বাংলাদেশে না থাকে, তাদের জীবনহানির শঙ্কা আছে। তার মানে না কোনো বিকল্প নয়, অথচ বাংলাদেশের জনগণের সামনে তারা না বিকল্প হিসেবে নিয়ে আসে। বাংলাদেশের জনগণের কিন্তু না ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। এই যে রাজনৈতিক পরিবেশ, সরকারি পরিবেশ তারা তৈরি করেছে, যে কারণে এটি পুরোটি আসলে প্রহসনের একটা নির্বাচন বাংলাদেশে তৈরি হয়েছে। এই সরকারটি আসলে বাংলাদেশের সরকারকেই না বলার সময় বাংলাদেশের জনগণের সরকারকেই না বলছে, এই বর্তমান সরকারকে, যে কারণে আমরা এই প্রহসনের নির্বাচনের অংশ হতে চাই না, প্রহসনের গণভোটের অংশ হতে চাই না এবং ক্ষমতায় যাওয়া না যাওয়ার প্রশ্নটিও আসলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেয়। আজকে আমরা যে রাজনৈতিক দলটি সমর্থন করি সেটি সরকারি দলও যেতে পারে, বিরোধী দলও যেতে পারে, জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে, কিন্তু জনগণের কাছে বাছাই করার স্বাধীনতা থাকতে হবে। আমরা সেটার জন্যই আসলে বর্তমান সময়ে কাজ করছি, লড়ে যাওয়ার চেষ্টা করছি। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি তার নেতৃত্বকালীন অবস্থায় তিনি নিজে বলছেন বাংলাদেশের মানুষ পরিচিত জালিয়াতির জন্য। একজন রাষ্ট্রপ্রধান যদি এখন এই মুহূর্তে অবৈধভাবে হোক বৈধভাবে হোক সেটা আলাদা বিষয়, কিন্তু একজন রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন, তিনি তার দেশের জনগণকে এভাবে অসম্মানিত করতে পারেন? তার আসলে জালিয়াতিতেই নোবেল পাওয়া উচিত নতুন করে, যদি সুযোগ থাকে। কারণ এই যে জালিয়াতির যে উদাহরণগুলো আমরা দেখেছি, প্রত্যেকটা মুহূর্তেই একটা দখলদার সরকারের উপদেষ্টা কিংবা একজন সরকার প্রধান কতটা জালিয়াতির আশ্রয় গ্রহণ করতে পারে। নিজে একজন সরকার প্রধান, অথচ নিজের 666 কোটি টাকা নিজের কর মওকুফ করে দিয়েছে। নিজে একজন সরকার প্রধান, অথচ নিজেদের বাংলাদেশের জনগণের উপরে 15% ভ্যাট ট্যাক্স চাপিয়ে দিয়েছে আর নিজের প্রতিষ্ঠানগুলোকে করমুক্ত আয়সীমার আওতায় নিয়ে এসেছে। নিজে একজন সরকার প্রধান, অথচ তার প্রতিষ্ঠানকে তিনি দেশের বাইরে মানুষ পাঠানোর বিজনেস করছেন, বিভিন্ন বিজনেস লাইসেন্স গ্রহণ করছেন, ডিজিটাল ওয়ালেটের বিজনেস করছেন। নিজে একজন সরকার প্রধান নিজেই আদালতের মাধ্যমে নিজের বিরুদ্ধে আনিত যেসব মামলা রয়েছিল, মামলার রায় ছিল, সবগুলোকে বাতিল বলে ঘোষণা করে দিচ্ছেন। এবং এই যে জালিয়াতি রাজনীতি তিনি করছেন, সরকারের কাছ থেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সমস্ত যে নিয়মকানুন রয়েছে সমস্ত কিছু লঙ্ঘন করে নিজের স্বার্থ, নিজের ব্যাংক ব্যালেন্স, নিজের ব্যবসা বাণিজ্যের সাম্রাজ্য ক্রমাগতভাবে বাড়িয়ে চলেছেন। এটাই আসলে সবচেয়ে বড় জালিয়াত এবং এই জালিয়াতের কাছ থেকে বাংলাদেশ আসলে মুক্তি চায়। এই জালিয়াতের কবল থেকে বাংলাদেশের মানুষ আসলে আবারও একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। সবচেয়ে বড় জালিয়াত আসলে অন্যদেরকেও তাই মনে করে থাকে, যে কারণেই কিন্তু আমরা এটি দেখতে পাচ্ছি। এবং এই বাংলাদেশের জনগণকে যারা এভাবে অপমান করতে পারে, এর আগেও আমরা দেখেছি যে বাংলাদেশের জনগণ সম্পর্কে মন্তব্য করেছে যে বাংলাদেশের জনগণকে কিছু টাকা দিয়ে নাকি তাদের ভোট কেনা যায়, কিছু টাকা দিয়ে নাকি বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত পরিবর্তন করা যায়, বাংলাদেশের জনগণ নাকি রাষ্ট্র পরিচালনার জটিল বিষয় বোঝে না। এই ধরনের বাংলাদেশের জনগণকে অপমান করা, বাংলাদেশের জনগণের আত্মমর্যাদাকে খেলো করা, এই কর্মকাণ্ডগুলো আমরা দেখেছি। আসলে এই সম্পূর্ণ অবৈধ তো বটেই, একটা মুহূর্তও তার বাংলাদেশের এই সরকার প্রধান থাকার নৈতিক অধিকার আসলে তার নেই। তার এই ধরনের মন্তব্যগুলো আসলে সেটাই প্রমাণ করে। অন্যদিকে দেখা যাচ্ছে যে জামাতের একজন নেতা তিনি ডাকসুর মহিলাদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করছেন। আমি নতুন করে সেই মন্তব্য করার আমার রুচি অন্তত নেই। মহিলাদের প্রতি বা বাংলাদেশের সচেতন নাগরিকদের প্রতি আপনার বার্তা কি থাকবে?
না, আমাদের এই রাজনৈতিক দলটি জামায়াতে ইসলাম, যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, আমাদের স্বাধীনতা আন্দোলনের সময় স্বাধীনতার শুধু বিরোধিতা করেনি, একই সঙ্গে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত থেকেছে। সেই রাজনৈতিক দলটি আসলে আমাদের নারীর যে অধিকার কিংবা নারী পুরুষের যে সমতাভিত্তিক সমাজ ব্যবস্থা, সেটিতে আসলে তারা বিশ্বাস করে না এবং সে কারণেই কিন্তু তারা এই কর্মকাণ্ডগুলো করছে। এবং আজকে দেখুন যে 50% জনগোষ্ঠী বাংলাদেশের নারী, তারা প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করছে। সেই প্রহসনের নির্বাচনে তারা একজন নারীকেও কিন্তু মনোনয়ন দেয়নি। নিজেরা তারা তথাকথিত জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেখানেও 5%-এর বাধ্যবাধকতা আছে, সেটিও তারা অনুসরণ করেনি। আবার বৈষম্য নয় সাদ্দাম? হ্যাঁ, তারা এই বৈষম্যের রাজনীতিটাই তারা করে। এই বৈষম্যের রাজনীতিতে যে তারা যে অ্যাক্সিডেন্টালি করছে, বিষয়টা আসলে এটি নয়। এটি আসলে তাদের জন্য এটাই ইনহেরেন্ট, এটাই আসলে তাদের রাজনীতি। নারীকে বৈষম্যের মধ্য দিয়ে সমাজ, রাজনীতি, চাকরি থেকে বাদ দেওয়া, এটি তাদের লক্ষ্য। এবং সে কারণে কিন্তু তারা এই কথাগুলো বলছে। সে কারণেই তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার মাধ্যমে নারীরা যেন আর বাইরে কোনো ধরনের কাজ না করতে পারে, সেটি তারা করতে চায়। তারা বীর দর্পে বলে বেড়াচ্ছে নারীরা রাজনৈতিক দলের প্রধান হতে পারবে না, নারীর সরকার প্রধান হওয়া উচিত না, এবং নারীর পোশাক তারা নির্ধারণ করে দেবে, নারীর কী ধরনের কাজ করবে সেটি তারা নির্ধারণ করে দেবে। এই কাজগুলো কিন্তু তারা করছে। শুধুমাত্র কিন্তু এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলটি জামায়াতে ইসলামী নয়, অন্যান্য রাজনৈতিক দল যারা বাংলাদেশের এই প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করছে, তারাও কিন্তু এই যে এই বিষয়টি তারা প্রতিবাদ করেনি। এবং এর বাইরে যে একটা ভিন্ন রাজনীতি তারা বাংলাদেশের জনগণের সামনে নিয়ে আসবে, সেটিও তারা করেনি। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিন্তু নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, নারীর লিঙ্গীয় বৈষম্য নিরসন করার ক্ষেত্রে উদ্যোগী গ্রহণ করা, নারী পুরুষের সমতাভিত্তিক সমাজ ব্যবস্থা নিশ্চিত করা, প্রত্যেকটি ক্ষেত্রেই তারা কিন্তু দুর্বলতার পরিচয় দিচ্ছে। যে কারণে আজকে বাংলাদেশের নারীদেরকে, আমাদের তরুণীদেরকে, আমাদের কিশোরীদেরকে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদেরকে, আমাদের বিভিন্ন কলকারখানা, আমাদের অফিস আদালতে কর্মরত নারীদেরকে সবাইকে আহ্বান জানাবো যে আপনার রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, আসুন আজকে এই যারা এই নারী বিরোধী রাজনীতি বাংলাদেশে করছে তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। কারণ আজকে তারা বিভিন্ন ধরনের ফাঁকা বুলি আউড়িয়ে, বিভিন্ন ধরনের প্রতারণা প্রবঞ্চনার আশ্রয় গ্রহণ করে, মুখে এক মনে আরেক, এবং শুধুমাত্র আপনাদের সমর্থন আদায় করার জন্য বিভিন্ন ধরনের ভেক ধারণ করছে। তাদের বিরুদ্ধে আসলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, লড়াই করতে হবে, কথা বলতে হবে এবং নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। যদি আমরা প্রতিবাদী না হই, যদি আমরা সোচ্চার না হই, তাহলে কিন্তু শেষ পর্যন্ত তারা আমাদেরকে, নারীদেরকে চূড়ান্তভাবে সম্পূর্ণভাবে গৃহবন্দী করে রাখবে। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু থেকেই নারীদের জায়গা, তারা স্পেস সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে। কারণ তাদের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সেখানে কিন্তু নারীদের তারা যে জায়গা থেকে তারা মনে করে সেই জায়গায় সেটি কিন্তু তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে। আজকে হয়তো আমাদের বিশ্ব রাজনৈতিক বাস্তবতা, বাংলাদেশের অভ্যন্তরীণ বাস্তবতা, এটি মাথায় রেখে অনেক কিছু তারা কাস্টমাইজ করে বলার চেষ্টা করে, কিন্তু তাদের প্রকৃত অবস্থান কি বাংলাদেশের নারীদের কিন্তু এটি নিয়ে আমি মনে করি যে এটি তাদের এই বিষয়ে সচেতন হতে হবে। এবং এই যে রাজনৈতিকভাবে তারা বৈধতা পাওয়ার চেষ্টা করছে, এই বৈধতা পাওয়ার মধ্য দিয়ে ভবিষ্যতে কিন্তু তারা তাদের যে মোরাল পুলিশিংয়ের রাষ্ট্র ব্যবস্থা, নারীকে এক ধরনের সেকেন্ড ক্লাস সিটিজেনে পরিণত করা যে রাষ্ট্র ব্যবস্থা, সেটিকে কিন্তু তারা শক্তিশালী করবে। যে কারণে বিষয়টি শুধুমাত্র রাজনৈতিক, বিষয়টি শুধুমাত্র ক্ষমতার দর কষাকষির প্রশ্ন, বিষয়টি আমাদের নয়, এভাবে মনে না করে বিষয়টি আসলে আমাদের